সম্মানিত সুধী, আহ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আলাপিয়ানা অনুষ্ঠানে। তো আমরা শুরু করেছিলাম কোয়ারেন্টাইনের যে একটা প্রাইম সময় ছিল, ওই সময় আর কি, যখন লকডাউন লকডাউন একটা ভাব, মানে আমাদের মধ্যে একটা প্রথম কনসেপ্ট ছিল আসলে লকডাউনটা কি। হ্যাঁ, তো সবচেয়ে বড় একটা উদাহরণ দিছিল আমার সাথে আমার এক বড় ভাই, যে আসলে ওই কথাটা এরকম চলে আসছিল আর কি, যে মানে আরেকটা ছোট ভাই বলছে যে ভাই লকডাউন বিষয়টা কি কি হয়, মানে সব বুঝতেছি না। উনি বলছেন যে এই কুতকুত খেলছস নেই, তো বলছে যে ভাই খেলছি ছোট থাকতে কুতকুত। তারপরে বলতেছে যে গুল্লা শুট খেলছস নেই, তো বলতেছে যে ভাই গুল্লা শুট খেলছি। তারপর অনেকগুলো আমার উদাহরণ দিয়া বললো যে রসকস খেলছস নেই, ও ভাই রসকসও খেলছি। তুই আর বুঝতে না লকডাউন কিটা, তুই তো খেলাধুলা লিয়ে ব্যস্ত আসলে, তুই লকডাউন কিটা বুঝতে। হ্যাঁ, লকডাউন হইলো খেলাধুলা কোনটা নাই, গরম হই থাক, ওইটাই হইলো লকডাউন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলাপিয়ানা অনুষ্ঠানে। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে একটা সময় যাচ্ছে, আমরা কথা বলতে পারছি না, আমরা গান গাইতে পারছি না, আমরা আড্ডা দিতে পারছি না। আমার সম্মানিত অতিথি আজকে যারা আছেন সবার সাথে আমরা কিছুক্ষণ পরেই পরিচিত হয়ে নেব। তো এই যে সময়টা আমরা পার করছি, আমি গত প্রোগ্রামে এই কথা বলেছিলাম, যারা কবিতা লিখেন, গান গান, যারা মানুষদেরকে বাঁচার একটা অনুপ্রেরণা দেন, সেই মানুষগুলা কেমন আছেন, তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান এখানে কথাবার্তা বলি, এই আর কি। আমি আছি সবার সাথে, সব যারা আমাদের অতিথি ঈশা হিসেবে আসেন, সবার সাথে এই ছোটখাটো বিষয় নিয়ে কথাবার্তা বলি, আড্ডা দিই। আমরা আড্ডাই দিতে পারবো, কিন্তু চা খাওয়াবার কোনো ব্যবস্থা আমরা করতে পারবো না, কারণ অনলাইনে তো চা খাওয়ানোর কোনো ব্যবস্থা হচ্ছে না এখন। আমরা সবাই দোয়া করি, আশীর্বাদ করি সবাই ভালো থাকুক, এবং কোনো এক সময় যদি পরবর্তীতে দেখা হয় তো অবশ্যই আড্ডা হবে, সামনাসামনি কথা হবে, চা খাওয়া হবে। আমরা চা খেতাম মদিনা মার্কেটে, চাচার টং ওই সময় খুব বিখ্যাত ছিল। চাচার টং এর চা এখনো মনে হয়, চাচার টং এর চা খাওয়ার জন্য এই তিনজন যারা আছে আমাদের সাথে আজকে, সবার নিমন্ত্রণ রইল। তো এই শুরু করলাম আমাদের কথাবার্তা, আমরা একটু পরিচিত হয়ে নেব। আমরা আজকে কথা বলছি সিলেটের উদীয়মান ব্যান্ড সঙ্গীতের সাথে যারা সম্পৃক্ত, ওনাদের ব্যান্ডের নাম হচ্ছে রূপক। তো আমি আসলে সাথে যারা আছেন, আমি অভ্রর কাছ থেকে আসলে ব্যান্ডের যে ইতিহাসটা বা কিভাবে শুরু করছিল সেই কথা শুনবো। তারপরে পরবর্তীতে আরো দুজন যারা আছে ওনাদের কাছ থেকে ওনাদের কথাগুলো শুনবো আর কি। আমি অভ্রর কাছে চলে যাচ্ছি। আচ্ছা, আমি রূপকের গিটার বাজাই রূপকের। রূপকের জন্ম হলো গিয়ে 2017-তে রূপকের জন্ম হয়েছে, বাট আমাদের একসাথে মিউজিক করা হলো গিয়ে 2014 এর শেষের দিকে থেকে। আচ্ছা, যখন কলেজে ছিলাম তখন শিশির আমারে হঠাৎ বলছিল যে চলো কিছু কম্পোজিশন করি নিজেরা। শিশির হলো গিয়ে আমাদের আরেকজন গিটারিস্ট। তো ওই সময় আমরা হিমেলরে পাইছি। হিমেল আমাদের ফ্রেন্ড, আমাদের লিরিক্স লিখে। আচ্ছা, ইমেলরে আচ্ছা, পাইছি, ইমেলের লিরিক্স ছিল। তো ওইগুলা নিয়ে আমরা কাজ করা শুরু করছিলাম। ইমেল তখন আমাদের ড্রামার ছিল অনিম, আর বেজে ছিল আবিদ। আর হিমেল মূলত লিরিক্সও লিখতো, গানও গাইতো আমাদের। তো তো ওই সময় আমাদের ব্যান্ডের নাম আবার বুক ছিল না, ওই সময় ছিল সমীকরণ। তারপর 2 বছর আমরা মোটামুটি জেমিং করছি, প্র্যাকটিস করছি, বাট আমরা কোনো শো করিনি। দেন একটা ব্রেকে গেলাম আমরা। ব্রেকে যাওয়ার পর 2017-তে আমরা রূপক নামে আবার ব্যান্ডটা শুরু করলাম। শাকিল ভোকাল। রূপকের কাহিনীটা শাকিল বল। আমি রূপকের আগেরটা বলছি, সমীকরণের কাহিনী রূপক থেকে শাকিল বল। শাকিলের কাছে একটু চলে আসি, যে শাকিল নিজের একটু পরিচয় দিবে, তারপরে ওই রূপকের যে যাত্রাটা ওইটা নিয়ে একটু কথা শুনি।
আমি শাকিল, আমি গান গাই আর কি রূপক ব্যান্ডে। তো রূপকের যাত্রা বলতে কি, আমরা তো এমনি জ্যাম করতাম 2014 না রে ব্রো, 2014-র দিক থেকে জ্যাম করতাম, 14 লাস্টের দিক থেকে, মানে কলেজ থেকে আর কি। তো 14 জ্যাম লাস্টে। মানে নর্মাল জ্যাম যে করি আমরা আর কি, এরকম জ্যামই করতাম। তো আমাদের কিছু জিনিস, হ্যাঁ, তো কিছু জিনিস আবার অব্র এখানে মিস করে গেছে। আমাদের সাথে আলফ্রেডও ছিল, মানে আমাদের জেমিং এ বলতে গেলে ও সব কিছু আর কি মনিটরিং করতো। তারপর আচ্ছা আচ্ছা রাতুলও ছিল। তো তারপর আমাদের ব্রেকটা অ্যাকচুয়ালি হয়েছিল, রাতুল বাইরে চলে যায় আর হিমেলের জব প্লাস ব্যবসা সবকিছুর প্রেসারে আর কি ও একটা ব্রেকে চলে যায়। তো মোটামুটি সবাই একটা ব্রেকে চলে আসে আর কি। তো রূপকটা হয়েছে অ্যাকচুয়ালি লাইক আমাদের ইউনিভার্সিটির আমাদের ব্যাচের ফার্স্ট ইয়ার সেলিব্রেশন ছিল। তো আচ্ছা ওইখানে আচ্ছা মিউজিক উইং এর দায়িত্বে ছিলাম আমি, অব্র আর শিশির। তো ওইখানে কাজ টাজ করে আর কি, ওই ইভেন্টটা কাজ করে লাইক মোটামুটি যে ওকে আমাদের সবারই মনে হয়েছে ওকে আমাদের যেহেতু একটা কেমিস্ট্রি ছিল, এখন মানে এখন ওই কেমিস্ট্রিটা আছে আর কি। তো আমাদের এই জিনিসটা কাজে লাগানো উচিত। আর এর মধ্যেই আর কি লাইক এসএমবি এর একটা রেজিস্ট্রেশনের ইয়ে আসছিল, সামথিং আসছিল। তো ওই হুটহাট করেই আমাদের ওকে যেহেতু ব্যান্ড আছে এখন, সমীকরণ নাম দিয়ে আবার করা যাবে না, কারণ সমীকরণ নামে একটা ব্যান্ড ছিল, ছিল ওই সময় বাংলাদেশে, এখনো আচ্ছা আচ্ছা। মেবি আছে। তো আমার প্রশ্ন থাকবে আশরাফুল শাকিলের কাছে। আসলে আহ রূপক ব্যান্ডের যে গানের সিলেকশনটা আমি একটু শেয়ার করে নিই আমার জায়গাটা থেকে, যে প্রশ্নটা কিভাবে যে বাংলাদেশের ব্যান্ড মিউজিক হচ্ছে, আমি যদি বলি দক্ষিণ এশিয়ার সবচাইতে রিচ ব্যান্ড মিউজিক। আমাদের যে ইনস্ট্রুমেন্টের ব্যবহার, আমাদের যে লিরিক্যাল যে একটা জায়গা থেকে উঠে আসা, ওইটাকে আবার প্রতিবাদের ভাষা একটা করে নেওয়া। আমরা দেখেছি যে যেখানে আসলে আহ সরকারের পক্ষে হোক সরকারের বিপক্ষে হোক, যেখানেই অত্যাচার, যেখানে আমরা দেখেছি মানবতা বিরোধী কোনো কাজ চলছে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কথা, সেখানে আমাদের তরুণ প্রজন্ম একটা গিটার হাতে দাঁড়ায় গেছে। তো আমি এই জায়গা থেকে বলবো যে গানের যে সিলেকশনটা রূপক ব্যান্ডের, ওইটা রূপক ব্যান্ড কিভাবে করে। তো আমি আশরাফের কাছে যাচ্ছি, আশরাফুল শাকিলের কাছে, তারপরে আমি অভ্রর কাছে চলে আসবো। হ্যাঁ আচ্ছা, গানের সিলেকশন বলতে কি লাইক একটা শোর জন্য যদি কোনো ট্র্যাক লিস্ট হয়, ধরেন একটা শোর জন্য 5টা গান, তো 5টা গান করতে হলে মানে ট্র্যাক লিস্ট সবসময় সাজানো হয় আমাদের সবার একটা মানে কার কোন গান, মানে কে কোন গান করতে চায়, মানে কোন গানটা প্রায়োরিটি বেশি পাচ্ছে। প্লাস মানে সবচেয়ে মেইন কথা, আমরা চ্যালেঞ্জ আর কি নিতে চাই যে ওকে ফাইন আমি এই গানটা কভার করলাম, এটা থেকে কি আমি মানে মিউজিক্যালি একটু মানে চ্যালেঞ্জিং হইলো নাকি জিনিসটা আমার জন্য। এখন আমি যদি মানে আমার মেইন লেভেলটা যদি আমি পুশ না করি, তাহলে আমি তো মানে মিউজিক করে অ্যাকচুয়ালি মানে আপগ্রেড হচ্ছে না আমার। তো সবসময় ট্রাই করি যে আমাদের লাইক আমাদের যে এরিয়াটা আছে ওইটা পুশ করে সামনের দিকে যাওয়া। তো আচ্ছা যদি 5টা গান হয় তাহলে ধরেন এরকম থাকে যে 2টা আমাদের নিজেদের গান থাকবে, কারণ আমাদের নিজেদের গান তো মানুষকে আউটরিচ করা দরকার। হুম হুম আহ একটা গান থাকবে আমাদের জন্য, যাতে জিনিসটা মানে আমরা মিউজিক্যালি কতটুকু ইমপ্রুভ করতে পারলাম এই গানটার মাধ্যমে দেখাইতে পারি। আহ একটা অথবা 2টা গান থাকবে ধরেন অডিয়েন্সের জন্য, কারণ এখন আমি যদি একটার সাথে 5টা গানই মানে আমি আমার মতো করতে চাই, তাহলে তো অডিয়েন্স এসে মজা পাইলো না। তো অডিয়েন্সের জন্য একটা অথবা 2টা গান থাকবে। তো এইরকমই আর কি প্র্যাকটিসটা সাজানো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে প্রত্যেকটা জায়গা থেকেই রূপক ব্যান্ড চেষ্টা করে যে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার জন্য, মানে মিউজিক্যাল যে চ্যালেঞ্জ গুলা আছে ওইগুলা আসলে ফেস করাটাই মানে একটা কি বলবো, রূপক ব্যান্ডের বা আমি ব্যান্ড মিউজিকই বলি, আসলে এটাই হচ্ছে চ্যালেঞ্জ, যে আমি কিভাবে ভাঙতে পারছি, আমি কিভাবে নতুন জিনিস সৃষ্টি করতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ আশরাফুলকে। তো আমি আহ অভ্রজ্যোতি যদি এখানে আর কিছু যোগ করে আর কি, আমি অভ্রর কাছে যাচ্ছি। না, আমাদের তো শাকিল যা বললো যে আমাদের চ্যালেঞ্জিং কি, যে আমি গত বছর যা বাজাইছি আজকে এর থেকে একটু ভালো বাজাই। এটি তো দিন দিন আমি শিখতেছি নতুন জিনিস। তা আমি যত নতুন জিনিসটা আমি ট্রাই করবো তত আমার জন্য ভালো, ব্যান্ডের জন্য ভালো। সামনে আরো টাফ গানগুলো আসবে, ওইগুলাতে হাত দিতে পারবো। এই পর্যায়ে আহ ব্যান্ডের সিলেকশনের কথাগুলো, গান সিলেকশনের কথাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো
এবার যদি আমরা বলি যে আসলে প্রত্যেকের জায়গাটা থেকে ব্যান্ড মেম্বার যারা আছে এই সঙ্গীতের সাথে কিভাবে পথ চলাটা শুরু হলো, তারপরে আসলে এরপর থেকে আমরা জেনেছি কি ব্যান্ড মিউজিক আসলে এমনই হয়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতেই আসলে ওইখান থেকে কিছু একটা করার যে চিন্তা ভাবনাটা তৈরি হয়। অনেকে যারা গ্রামে থাকে আমরা অনেক সময় দেখছি যে সমবায় সমিতি করে। তো যারা শহরে থাকে বা ওই যে ক্যাম্পাসের যে একটা আমেজ পায়, তারা আসলে এই মিউজিক করা বা প্রতিবাদের ভাষাটা তাদের গিটারের মাধ্যমে করতে চায়। তো ওই জায়গা থেকে আমি বলতে সবাই দুজনের কাছে জানতে চাচ্ছি যে আসলে সঙ্গীতের সাথে কিভাবে সম্পৃক্ততা। আমি অপরের কাছ থেকে শুরু করি। আমার মিউজিকের সাথে সম্পৃক্ত হওয়ার গল্প কি আমার ফ্যামিলি থেকে আমি ছোটবেলা থেকে পাইছি। আমার মা গান গাইতেন, আমার ছোট চাচা গান গান, আমার ফ্যামিলিতে সবাই গান নাটক আবৃত্তি সবাই করতেছে, তো ওই দিক থেকে পাইছি। আর ব্যান্ড মিউজিকে প্রথম হলো গিয়ে যখন ক্লাস 4 কিংবা 5-এ ছিলাম, তখন আমার চাচাতো বোন আমারে অর্থহীনের কনসার্টে নিয়ে গেছে, দেন আর্টসেলের কনসার্টে নিয়ে গেছে। তখন আমার গানগুলো মজা লাগছে, তারপর আস্তে আস্তে ওগুলো শুনছি, শুনতে এটা এক সময় যখন বুঝতে পারছি যে গিটার একবার বাজাই। এর আগে ইনস্ট্রুমেন্ট প্লেইং এর দিক দিয়ে অন্য কিছু বাজাইছি, ঘরে হারমোনিয়াম তবলা বাজাইছি, বাট যখন বুঝছি যে মানে ব্যান্ড মিউজিকে আমার একটু ইন্টারেস্ট আছে, ওই গিটার একটা নেই, গিটার নিয়ে শিখছি, কিছু ক্লাস করছি, তারপর তো কন্টিনিউ করা। আচ্ছা আচ্ছা, এখানে আমার একটা আসলে কথা মনে পড়ে যাচ্ছে যে কবির সুমন আর সাবিনা ইয়াসমিন একবার ঢাকাতে আমাদের পপ সম্রাট আজম খানের বাড়িতে গেছিলেন। ওই প্রোগ্রামটা আমি ইউটিউবে দেখছিলাম, যে অনেক কথাবার্তার মাঝখানে তো কবির সুমন প্রশ্ন করলেন আজম খানকে যে আসলে আপনার ব্যান্ড মিউজিকে আসার যে বিষয়টা। তো আমি একটু বিস্মিত হয়েছিলাম। আজম খান কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে জানতেন না, এবং ওনাদের যে গানের গল্পগুলা আড্ডা দিচ্ছেন ওই সময় স্বাধীনতার পরের যে কথাটা, আজম খান একটু ঢাকায় কথা মানে ভাষায় কথা বলতে পছন্দ করতেন। উনি বলতেছেন যে আসলে পোলাপান কি করব, এই তো এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, তো ওই সবগুলারে মিলাইয়া আমরা গান গাইতাম। হ্যাঁ, চাংখার পুল একটা বিখ্যাত গান আছে, আর শোনা হয়েছে কিনা আমি জানি না, আজম খানের ব্যান্ডের ওরে সালেকা ওরে মালেকা, এই গানগুলা কিন্তু এই আড্ডার মাঝ থেকে মানে উঠে আসছে আর কি। তো এটাই হচ্ছে বাংলাদেশ, এটাই বাংলাদেশের ব্যান্ড, এটাই আমাদের প্রতিবাদের ভাষা। আর সম্পৃক্ত থাকার যে বিষয়টা, যারা এই প্রজন্মের, যারা আমি বিশ্বাস করি যারা আসলে ছোটবেলা থেকে মিউজিকের সাথে সম্পৃক্ত হচ্ছে, তারাই আসলে আসছে এখানে, একটু এস্টাবলিশড হয়ে ওই জায়গা থেকে তারা আসছে। আমাদের শুরুটা কিন্তু হয়েছিল একবারেই আজম খানদের হাত থেকে। তো আমি এবার আশরাফুল শাকিলকে যদি বলি যে শাকিলের যে পথ চলাটা, গানের সাথে সম্পৃক্ত হওয়া, মিউজিকের সাথে সম্পৃক্ত হওয়া, ওইটা যদি একটু শেয়ার করতো আমাদের সাথে। আমার অ্যাকচুয়ালি ব্যান্ড মিউজিকে আসার কাহিনীটা একটু আর কি যদি বলি ইন্টারেস্টিং আর কি। প্রথমে লাইক আমার ব্যান্ড মিউজিকে এতটা ইন্টারেস্ট ছিল না, লাইক এতটা পরিচিত ছিলাম না জিনিসটার সাথে। ছোটবেলা ভাইয়ারা হাসানের গান শুনতো, জেমসের গান শুনতো, আয়ুব বাচ্চুর গান শুনতো, এগুলো শুনতাম, বাট লাইক এই জিনিসটা যে মানে ব্যান্ড মিউজিক এই জিনিসটা বুঝতাম না, ওকে গান গান। তো আমার ভাই আবার খুব মাইকেল জ্যাকসনের এখনো ফ্যান, তো সারাদিন মাইকেল জ্যাকসনের গান শুনতো। তো ওই সময় মনে করতাম যে ওকে এগুলো আর কি মানে গানই, সব সেমই। আমার কলেজ লাইফের ফার্স্ট পর্যন্ত গেছে এরকম মানে পপ মিউজিক টপ মিউজিক শুনে, ধরেন বাংলাদেশে শুনলেও বালামের গান শুনতাম, এইটা মানে এই টাইপের গান শুনতাম। তো কলেজের পর অ্যাকচুয়ালি যদি আমি বলি আমার ব্যান্ড মিউজিকের সাথে কেউ মানে পরিচয় করায় দিছে, এই পাবলিকটা হচ্ছে শিশির। প্রথমে মানে আমি রাফার খুব বড় ফ্যান, রাফা ভাইয়ের। তো প্রথমে রাফা ভাইরেই চিনছি যে ওকে ফাইন, এটা হচ্ছে রাফা ভাই, ব্যান্ড মিউজিক হচ্ছে এরকম এরকম। তো জাস্ট আমি ওই সময় মানে ব্যান্ড বলতে বুঝতাম ওকে রাফা ভাইয়ের গান আছে, অর্থহীনের গান আছে, এইগুলা। তারপর আস্তে আস্তে আমার মানে শিশির বলেন, অভ্র বলেন, তারপর ইউনিভার্সিটিতে জয়েন করলাম। ইউনিভার্সিটিতে জয়েন করার পর ওকে মিউজিক হচ্ছে অনেক বড় একটা জিনিস, আমি এটার এক ফোঁটাও জানি না, ওই সময় আমি রিয়ালাইজ করলাম আর কি। তো
বিভিন্ন ব্যান্ড চিনাইছে মানুষজন। বলতে গেলে আমি যদি মানে আমার ইন্টারেস্ট আসে, অনেকেরই মানে এখানে হাত আছে যে আমার মিউজিকে ইন্টারেস্ট আসছে, নতুন নতুন ব্যান্ডের সাথে পরিচয় করায় দিছে, ওদের গান শুনছি ভালো লাগছে, এরকম আর কি মনে করেন ইন্টারেস্টটা আসে। বুঝছি। আসলে আহ আবার মানে হ্যাঁ, অন্যদের যেমন থাকে যে আহ ছোট থেকে একটা জিনিস মানে মিউজিকের সাথে একটা অ্যাটাচমেন্ট থাকে, অথবা হ্যাঁ, হ্যাঁ, ফ্যামিলির কেউ শুনতেছে ওরে শোনাইছে, এরকম এরকম আমার কিছু ছিল না। মানে মানুষজনের সাথে চলতে চলতেই আর কি বলতে গেলে আসা। আচ্ছা, আচ্ছা। না, ঠিকই আছে। আসলে এই যে প্রথম যেটা বলছিলাম যে আড্ডা থেকেই ব্যান্ডের জন্ম, আড্ডা থেকেই আসলে ব্যান্ড মিউজিকের প্রতি যে ভালোবাসাটা, সেটা আমি বলতে পারি যেটা আসলে আহ, শাকিলের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি। আর অব্র আসলে ছোটবেলা থেকে মিউজিকের সাথে সম্পৃক্ত, তারপরে আস্তে আস্তে সে এই যে ব্যান্ড মিউজিকের সাথে। আমি মাঝে মধ্যে আহ গিটার টুকটাক বাজাইতাম, তবলাও বাজাইছি এক সময় ছোট থাকতে আর কি। আমার বোনেরা গান গাইতো। আর আমাদের এখানে একটা সংগঠন আছে, আনন্দ নিকেতন, নবীগঞ্জে আমাদের বড় ভাইটা তৈরি করেছিলেন। তো ওইখান থেকে আসলে আমারও সম্পৃক্ত থাকার যে বিষয়টা। আর আহ, জানি না, আমি আসলে ওই যে গিটার বাজানোর এই জিনিসটা বা গিটার বাজায় বা গান মিউজিকটা যে শোনা, শুনে যে একটা কি বলবো মানে প্লেজারমেন্টের যে একটা বিষয় আছে, তা আমি দুইজনের নাম বলবো। আমি 10 মিনিট 10 মিনিট 20 মিনিট প্রায় সময় পাইলে শুনি। ইউটিউবে দুইটা ভিডিও আছে। একটা হচ্ছে যে স্ল্যাশের বোধ হয় গডফাদার থিম, যেটা স্ল্যাশের হচ্ছে 10 মিনিটের একটা ভিডিও আছে, ওটার নাম হচ্ছে গডফাদার। আরেকজন আছে যে ইয়াঙ্গে ম্যালেনস্টোন। আমি আসলে বানানটা করতে পারি না, ওয়াই লিখলেই আমার এখানে চলে আসে ওনার হচ্ছে সাজেশনটা গুগলে দিয়ে দেয় আর কি, ইয়াঙ্গে ম্যালেনস্টোন। হিপনোটিক বাজায়, বুঝছো? মানে আমি মাঝে মধ্যে দুইটা দুইটা মানুষের এই 20 মিনিট আমি একটু এনজয় করি আচ্ছা। গিটারটা শুনে। তো আসলে এই হচ্ছে আমার গিটার শোনা। আচ্ছা, আমি যে জায়গাতে শুরু করেছিলাম, যে যে কোয়ারেন্টাইনের যে সময়টা আমরা পার করতেছি, হ্যাঁ, ওই সময়টা নিয়ে যদি নিজের অভিজ্ঞতা বা হচ্ছে ওই যে মিউজিক নিয়ে কিছু করা হয়েছে কিনা, ওইটা যদি অব্দ একটু শেয়ার করতো আমাদের সাথে। আচ্ছা, আসলে এখন তো কোনো কাম কাজ নাই। আর আগে তো সকালে বের হইতাম, রাতে বাসায় ফিরতাম। এখন ঘরে আছি। মিউজিক নিয়ে কি প্র্যাকটিসটা কম হইতেছে আসলে। মিউজিকে বাসায় কাজ করতেছি বেশি, মা বাবারে হেল্প করতেছি বেশি, বাট প্র্যাকটিসটা কম হইতেছে। আর কাজ একটা করছি যে আমাদের নিজেদের গানের একটা সোলো আমি বানাইছি, একটা আচ্ছা, সোলো আচ্ছা। বানিয়েছি। আর এটা লকডাউন শেষে হয়তো বা আমরা যদি একসাথে হইতাই যে এটা নিয়ে কাজে বসবো। এই তো। আমরা আমরা দর্শকরা যারা আছে, আমরা আসলে প্রতীক্ষা করব রূপক ব্যান্ডের নতুন গানের জন্য। শুভকামনা থাকলো। কোয়ারেন্টাইনের যে সময়টা আমরা কাটাইছি, তো এই সময়টাতে আসলে মিউজিক নিয়ে কি চিন্তা ভাবনা করছো, আর সামনে দর্শকদের জন্য কি তৈরি করছো, ওইটা ওইটা যদি একটু শেয়ার করতে। আচ্ছা ভাইয়া, আমার কোয়ারেন্টাইন যাচ্ছে আর কি খুবই মিজারেবল, আবার খুবই ইন্টারেস্টিং। কারণ লাইক প্রথম 2-3 মাস খুব ভালো গেছে, তারপরে আমার পিসি নষ্ট হয়ে গেছে। সো আচ্ছা, মানে আমার সময় কাটতেছে না। তো এর আগে প্লাস এখন একটা ল্যাপটপ আনছি কোন রকম চলার জন্য আর কি। তো কোয়ারেন্টাইন মূলত যাচ্ছে মানে সিরিজ টিরিজ দেখতেছি, অনেকগুলা মুভি দেখছি, সিরিজ দেখছি, এখনো দেখতেছি। আর আচ্ছা, আচ্ছা, কোনো কাজ নাই তো প্রোডাক্টিভ কিছু যদি বলি করছি, তাইলে মনে করেন যে আমাদের যে গানগুলা ওইগুলা আর একটু নাড়াচাড়া করা, হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ। কিছু নতুন টিউনস আসছে মাথায়, ওইগুলা তো এগুলা নিয়ে কাজ করতেছি আর কি মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। আমরা অপেক্ষা করছি, আমরা দর্শক যারা আছি, যে রূপক ব্যান্ডের কাছ থেকে আমরা কালজয়ী কয়েকটা গান অবশ্যই চাইবো। যে এই সময়টাতে রূপক ব্যান্ড বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কিছু একটা করুক। আমরা দোয়া করছি, আশীর্বাদ করছি, এবং শোনার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসে আছি দর্শক যারা আছি। তো এই পর্যায়ে আসলে নেটওয়ার্কের সমস্যা করতেছে। আমরা ছোট ছোট পরিসরে বলি, কারণ গিটার দিয়ে তো আর ব্যান্ড মিউজিক শুধু গিটার দিয়ে হয় না, এখানে সরঞ্জাম বলতে গেলে অনেক কিছুই জড়িত। তাহলে হুম, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা এই মুহূর্তে যদি একটা গান শুনতে পারি তোমাদের কাছ থেকে। গান অব্র শোনায় দেয়। না থাক, কোনটা কোনটা? আচ্ছা, একটা মিনিট।
আচ্ছা অব্র শোনায় দে। তুই ইয়ে অস্তিত্বের লড়াইটা গা। আচ্ছা ভাই, আমি কিন্তু মানে গিটার এত বেশি বাজাইতে পারি না, জাস্ট বেসিক বেসিক বলতে কিছুই নাই, জাস্ট ওই অভ্র শিশিরে দেখে আর কি কিছু কর্ড শিখছিলাম, আর এখন হাত বসে মোটামুটি। তো ওই সমস্যা নেই, আমাদের একটা সমস্যা গান নেই। আছে হ্যাঁ হ্যাঁ। অস্তিত্বের লড়াই। তো আমাদের এইটা অ্যাকচুয়ালি গানটা নিয়ে একটু বলে নিই। আমাদের দুইটা গান মানে টোটালি রেডি, একটা গানের রেকর্ডিং পুরা শেষ। আর এই অস্তিত্বের লড়াই বলতে ড্রামস ছাড়া বাদ বাকি সবকিছুই শেষ। তো আচ্ছা আচ্ছা। মানে মানে এই যে লকডাউনের জন্য অ্যাকচুয়ালি আমরা কিছুই করতে পারতেছি না, তাইলে এতদিন আই হোপ এটলিস্ট একটা গান আমাদের রিলিজ হয়ে যাইতো আর কি। তো আচ্ছা এতদিন আমাদের ঝামেলা ছিল বলতে কি, মানে সিলেট তো ভাই মানে রেকর্ডিং এর কিন্তু ভালো স্কোপ নাই। তো যে হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ। ঘরে করতাম, আলফ্রেডের বাসায় করতাম। তো ড্রামসটা নিয়ে খুব ঝামেলায় ছিলাম। তো শেষমেশ মুন একটা সিস্টেম করছে ড্রামসের, বাট এখন ঝামেলা হচ্ছে লকডাউন আর কি, পুরো দেশই বন্ধ হয়ে বসে রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা কিছু করতে পারছি না। লকডাউন শেষ হলে আই গেস আমাদের দুইটা গানই আমরা ছাড়বো। আর এই যে গানটা অস্তিত্ব লড়াই, এই গানটা অ্যাকচুয়ালি হিমেল লেখছে। এটা মানে খুব মজার একটা স্টোরি। ও মানে আমাদের কলেজে ক্লাস করার সময় ক্লাসে হ্যাঁ, হ্যাঁ। বসে আর কি গানটা লিখছে। বাসায় কিছু লেখা ছিল, তারপর ফিজিক্স ক্লাসে বসে গানটা লিখছে। গানটার মূল থিম হচ্ছে যে মানে একটা মানুষ যখন ডিপ্রেশনে থাকে, হুম, হুম, অথবা লাইক লাইফে সবার একটা স্টেজ আসে যে ওকে এখন আমি কি করবো, আমি কিছু বুঝতেছি না। তো আমি একটা মানে আমার কোনো গোল নাই, আমি হাঁটতেই থাকি আর কি, যা আছে সামনে। তো এরকম একটা মানুষ নিয়ে লেখা ডিপ্রেশন টাইপের জিনিসপত্র আছে এই গানটার মধ্যে। এটাই। অসাধারণ। তো আচ্ছা আচ্ছা গানটার নাম আচ্ছা। অস্তিত্বের লড়াই আর কি। হ্যাঁ শুনি আমরা। এত হতাশায়, এত যন্ত্রণায়, মিছে মিছে বেঁচে থাকা অভিনয় ভাঙা স্বপ্নে, আর দৌড়ানো আশায় অস্তিত্বের লড়াই। আধারে ঢাকা আকাশ, ক্ষত বিক্ষত আগামীর তীব্র আর্তনাদ, কেঁপে ওঠে আমার আত্মা, কেঁদে ওঠে পড়ে থাকা অনুভূতি। অবশেষ দেখবো বলে কষ্ট অপেক্ষায় আমার প্রতিটি দিন যাপন উদ্দেশ্যহীন পথের দিকে। আমি এক ভব ঘুরে পথিক, অসীম জানার পারে ছুটে চলা অবিরত অন্তহীন। অবশেষ দেখবো বলে কষ্ট অপেক্ষায় আমার প্রতিটি দিন যাপন উদ্দেশ্যহীন পথের দিকে। আমি এক ভব ঘুরে পথিক, অসীম জানার পারে ছুটে চলা বিরত যে জানালায় ছিল ভোরের মায়া মাখা এক চিলতে রোদ্দুর, সে জানালায় আজ কেন যন্ত্রণা বিদ্ধ স্মৃতির মরদেহ। যে আকাশে কোনো এক সময় উঠতো শত শত স্বপ্ন ঘুরে, সুতো ছিঁড়ে হারিয়ে গেছে সেই ঘুড়িগুলো মহাকালের গহীনে। অস্পষ্ট কান্নায় ঘেরানো না অশ্রুতে ভাসমান আমার প্রতিটি দিন যাপন
অসীম জানার পারে ছুটে চলা বিরত তুই অবশেষ দেখবো বলে কষ্ট অপেক্ষায় আমার প্রতিটি দিন যাপন উদ্দেশ্যহীন পথের দিকে আমি এক ভব ঘুরে পথিক অসীম জানার পারে ছুটে চলা বিরত তুহিন উদ্দেশ্যহীন পথের দিকে আমি এক ভব ঘুরে পথিক অসীম জানার পারে ছুটে চলা বিরত তুহিন আমি কিন্তু অভ্রকে ছাড়ছি না, আমি অভ্রর কাছ থেকে একটা গান শুনতে চাই। অভ্র যদি গিটার থাকে তাহলে ভাই তুমি চালু হয়ে যাও। আমার তো লিরিক্স মুখস্থ নাই। আচ্ছা, তো আমি ইয়েটা করতেছি, আমি ভোকাল না, ব্যান্ডের ভোকাল শাকিল। আমি গান গাইতে পারি না আসলে, আমি এমনিতেই গান গাই। আচ্ছা, আমি ইয়ে করতেছি, আমাদের আরেকটা গান আছে চাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চাকাটা হলো কি আমাদের স্টেজে করা প্রথম গান, বাট এটা আসলে আমাদের সেকেন্ড গান। অস্তিত্ব লড়াইটা ছিল আমাদের প্রথম লেখা গান। ঠিক আছে। গিটার শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ছুটছে চাকা, ছুটছে গাড়ি, ছুটছে অবিরাম, চলছি আমি আমার মতো, চলছে জীবন। ঘুরছে চাকা, ঘুরছে গাড়ি, ছুটছে অবিরাম, ঘুরছি আমি আমার মতো, চলছে জীবন। এক নিমিষেই কাছে সবই, এক নিমিষেই ঘুম। জীবন আমার হচ্ছে কেন স্বার্থবাদী খুব। হায় জীবন ফেলছো কেন, আর তো পারছি না। তোর কাছেই স্বার্থ সবই, আমি কিছুই না। হায় জীবন খেলছো কেন, আর তো পারছি না। তোর কাছেই স্বার্থ সবই, আমি কিছুই না। হারতে হারতে ক্লান্ত আমি, জানি জিতবো না, জানি জিতবো না। তবুও কেন ইচ্ছেগুলো হারতে রাজি না, হারতে রাজি না। ভাঙা কাচের মতো এখন স্বপ্ন ভাঙছে রোদ। মেঘে ঢাকা আমার আকাশটাই একটু রোদ। ভাঙা কাচের মতো এখন স্বপ্ন ভাঙছে রোদ। মেঘে ঢাকা আমার আকাশটাই একটু রোদ। হায় জীবন খেলছো কেন, আর তো পারছি না। তোর কাছেই স্বার্থ সবই, আমি কিছুই না। হায় জীবন খেলছো কেন, আর তো পারছি না। তোর কাছেই স্বার্থ সবই, আমি কিছুই না। শেষ। অসাধারণ অসাধারণ। ঠিক আছে, ভালো লাগলো। রূপক ব্যান্ডের সাথে কথা বলে আসলে ভালো লাগলো, এবং আমি আশা করি আমাদের দর্শক শ্রোতা যারা শুনবেন আমাদের এই অনুষ্ঠানটা, ওনারাও পরিচিত হলেন আজকে রূপক ব্যান্ডের সাথে। থাকবেন আপনারা সবাই,
যারা গান গান দিয়ে কিছু একটা করার চেষ্টা করছে। এই কোয়ারেন্টাইনে আসলে 2টা গানের প্রস্তুতি রূপক ব্যান্ড নিয়ে রেখেছে। আমরা আগেই বলেছি আমরা অধীর আগ্রহ নিয়ে বসে থাকবো ওইটা রিলিজের জন্য আর কি। আমি আসলে গান কি যেন মানে মনে রাখতে পারি না, কিন্তু যে শোনার যে একটা ক্ষুধা, শোনার ক্ষুধাটা কিন্তু আজকে থেকে আমি জমায় রাখলাম। আমি আমি শোনার ক্ষুধাটা জমায় রাখলাম রূপক ব্যান্ডের কাছ থেকে। আমরা গান শুনবো আরো। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি শেষ আশরাফ এবং অব্রর কাছ থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং রূপক ব্যান্ডের উদ্দেশ্যে যদি কিছু কথা শুনতে চাচ্ছি আর কি। প্রথমে আমি শাকিলের কাছে যাব। আমি বেসিক্যালি মানে আমি সিলেট নিয়েই বলি, যেহেতু আমরা সিলেটের ব্যান্ড। হ্যাঁ হ্যাঁ, সিলেটের মিউজিক সিনটা আসলে কি বলবো, মানে মাঝে মাঝে খুব কষ্ট লাগে যে আমাদের সিলেটে কিন্তু এত ট্যালেন্টেড মিউজিশিয়ানসরা আছে যে যদি প্রপার এক্সপোজার বলেন অথবা প্রপার সাপোর্ট কেউ পায় অনেক কিছুই করতে পারবে। চিটাগং এর সিনটা উঠছে কিন্তু ওদের মানে মিউজিশিয়ানরা একজন আরেকজনের সাপোর্ট দিয়ে। তো সিলেটে মিউজিশিয়ান বলেন, চিটাগং এর মিউজিশিয়ান বলেন, অডিয়েন্স বলেন, একটা যদি লোকাল কোনো শো হয় লোকাল ব্যান্ড নিয়ে, তো মানে মনে হয় না যে এখানে লোকাল কোনো ব্যান্ডের শো হচ্ছে, মনে হয় যে মেইন স্ট্রিম কোনো ব্যান্ড আসছে ওদের শো হচ্ছে। পুরো যদি ওপেন এয়ার কোনো শো হয় পুরো মাঠ ভর্তি মানুষ, যদি কোনো ইনডোর শো হয় মানে ভর্তি মানুষ। তো চিটাগং বলেন ঢাকা বলেন মানে সব জায়গায় দেখলাম যে ব্যান্ড সিনের অবস্থা খুবই ভালো। বাট সিলেটে হচ্ছে কি ভাইয়া, টিকেট তো বাদ দিলাম, আমরা ফ্রি শোতে যদি কোনো মেইন স্ট্রিম ব্যান্ড না থাকে, যদি জাস্ট আমাদের সিলেটে ব্যান্ডটা থাকে, টিকেট বাদ দেন যদি ফ্রি শো হয় পুরো হল ভরেন। তো আমরা সবাই চাই যে সিলেটের সিনটা উঠুক, তো এটলিস্ট এর জন্য সবার সাপোর্ট দরকার। এখন অডিয়েন্স যদি আমাদের সাপোর্ট না দেয় আমরা কিন্তু ভাই জীবনে কিছু করতে পারবো না। তো সবাই বলবো যে শোতে আসেন বেশি বেশি। এখন একটা ব্যান্ড যদি কোন একটা শো করতে উঠে ও যদি অডিয়েন্সই না পায়, সাপোর্টই না পায়, মন ভেঙে যায় ভাই, সত্যি কথা। আমাদের আমি যে সামনে কিছু করবো এই জিনিসটা আসে না, এটলিস্ট সাপোর্ট দেন। আর যদি আমরা তো মানে আশা কম করি যে সিলেটে কোনো সময় লোকাল ব্যান্ডের পেইড শো হবে, যদি হয় ভাই এখন পর্যন্ত মাত্র কয়েকটা হয়েছে, যদি সামনে কোনো পেইড শো হয় এটলিস্ট টিকিট কিনে আসেন। এই টাকাটা কেউ খাবে না কিছু না, এটা ব্যান্ডের জন্যই। মানে এটলিস্ট ওরা যদি এটা বুঝে না এটলিস্ট আমার একটা মানে কি বলবো আমার একটা দাম আছে সিলেটের সিনে, আমাকে মানুষ দেখতে আসতেছে, মানে আমি এটলিস্ট বুস্ট হব যে আমি সামনে কোনো কাজ করব। তো এইটাই বলবো সিলেটের অডিয়েন্স মানে এটলিস্ট মানে সিলেটের ব্যান্ড গুলারে সাপোর্ট দেন, সিনটারে সাপোর্ট দেন, এটাই। অবশ্যই অবশ্যই। আমি অব্রর কাছে যাচ্ছি, অব্রর কিছু কথা শুনবো। না আলাদা ভাবে কিছু বলার নাই, শাকিল যেটা বলছে ওইটাই। গত 3 বছরে আমরা চেষ্টা করছি, গত 2 বছর আমরা একটা শো করছি অক্টা ফেস্টের সাস্টে। হ্যাঁ, শাকিল যদিও বলে নাই, তো চাইছি আমরা প্রথমে ফ্রিতে দিছি, তারপর চাইছি আমরা টিকিট দিয়ে আসুক, বাট অডিয়েন্স এইগুলা নিবে না। ঠিক আছে। আর রূপকের কয়েকটা ছোট ভাই আমরা আমাদের পরিচিত, আমাদের গত 2 বছর ধরে যেখানে পাইতেছে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে গান কবে রিলিজ হবে, ওদের জন্য বলতে যে আমাদের কাজ আমরা করতেছি, বাট এই যে মাঝখানে অসুবিধা গুলো আসতেছে তার জন্য করতে পারতেছি না। হ্যাঁ, আমাদের 2টা গান হয়ে গেলে হসপিটাল লড়াইয়ের কাজটা, ডান্সের কাজটা হয়ে গেলে আমাদের 2টা গানই রিলিজ দিতে। ঠিক আছে, শুভকামনা থাকলো রূপকী ব্যান্ডের জন্য। আর সিলেটের দর্শকদের প্রতি অবশ্যই আমাদের অনুষ্ঠান থেকে আমাদের একটা দাবি থাকলো, তা আগ্রহের জায়গা থাকলো, আপনারা গান দেখবেন, গান শুনবেন। আর এই যারা উঠতে চাচ্ছে, ব্যান্ড মিউজিক করতে চাচ্ছে, আমরা যাতে সবাই একটু সহযোগিতা করি, ওনাদের কনসার্টে যাই, শুনি গানগুলা, এই আর কি। তাহলে ধন্যবাদ জানাচ্ছি আজকে আশরাফুল শাকিলকে এবং অভ্রকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আলাপ লেনার দর্শকদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর একটু নিরাপদে থাকবেন। ধন্যবাদ।